আসসালামু আলাইকুম। আমি হামিম আয়ান, পড়ছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে। আজকে আমরা অর্গানিকের পরবর্তী লেকচারে চলে এসেছি। তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। তো প্রথমত আমরা হোমোলোগাস সিরিজ সমগোত্রীয় শ্রেণী নিয়ে কথা বলবো। হোমোলোগাস সিরিজ কারা? যাদের মধ্যে যে সদস্যদের মধ্যে আমরা মিথিলিন মূলকের পার্থক্য দেখব, অর্থাৎ আণবিক ভর বা মলিকিউলার ম্যাসের ডিফারেন্স থাকবে 14 বা 14। সো তাদেরকে আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখিয়েছি, একটা এক্সাম্পল দেখা যাক। এটা হচ্ছে মিথানল এবং এটা হচ্ছে ইথানল। তো আমরা সংকেতে দেখেই বুঝতে পারছি যে এখানে শুধুমাত্র একটি মিথিলিন মূলকের পার্থক্য আছে। তো এটা হচ্ছে আমাদের হোমোলোগাস সিরিজের একটি উদাহরণ। আরও অনেক উদাহরণ হতে পারে, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, আবার হতে পারে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সো এইভাবে আমরা হোমোলোগাস সিরিজটাকে ডিফাইন করতে পারি। এর পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ জাতক নিয়ে কথা বলা হচ্ছে। কীরকম? যেমন এখানে অ্যাসিডের যে জাতকগুলো তাদেরকে দেখানো হয়েছে। বিগত বছরের ভর্তি পরীক্ষাগুলোতে বা বিগত বছরের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনে যেই জাতকসমূহ বা ডেরিভেটিভগুলোকে মেইনলি ফোকাস করা হয়, তার আলোকে আমরা এখানে অ্যাসিডের যে জাতকসমূহ সেগুলোকে হাইলাইট করেছি। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে, আমরা জানি অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে বন্ড COOH। জৈব অ্যাসিড মূলত দুই প্রকার। অর্গানিক অ্যাসিডের দুইটি টাইপ আমরা দেখতে পারি, একটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং অন্যটি হচ্ছে সালফোনিক অ্যাসিড। তো আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিডের জাতকসমূহ দেখব। তো প্রথমত এখানে যদি এই হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করি, তাহলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যাস্টার। এবং এই প্রশ্নটা খুবই বারবার এসেছে। অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড এই বিক্রিয়া করে অ্যাস্টার এবং পানি উৎপন্ন হয়। ঠিক একইভাবে এর বিপরীত বিক্রিয়াটাও সত্য। এরপরে যদি আমরা বন্ড OH এই জিনিসটাকে আমরা সরাতে পারি, সো সেখানে আমরা পাবো কি, যদি হ্যালাইড দিয়ে প্রতিস্থাপন করি তাহলে আমরা পাবো অ্যাসিড হ্যালাইড, যা একটি কার্বক্সিলিক অ্যাসিডের অবশ্যই ডেরিভেটিভস হবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে অ্যামিন দিয়ে একে প্রতিস্থাপন করি তাহলে আমরা এখানে পাবো অ্যাসিড অ্যামাইড। তো 4 নম্বর যেই গুরুত্বপূর্ণ জাতক সেটি হচ্ছে এনহাইড্রাইড। তো দুইটি অণু অ্যাসিডের সংযোগে আমরা এনহাইড্রাইডের কার্যকরীমূলক পেয়ে থাকি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনহাইড্রাইডের কার্যকরীমূলক কিভাবে পেয়ে থাকি। দুটি অ্যাসিডের যে অণু তারা যুক্ত হয়ে কোনো পানি নিঃসৃত হচ্ছে এবং এটি হচ্ছে আমাদের এনহাইড্রাইডের কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ। ওকে, তো এরপরে বন্ধন ভাঙনে যদি আমরা আসি, বন্ধন ভাঙন বা বন্ড সিশন দুইটা টাইপের। একটা হচ্ছে সুষম বিভাজন এবং অন্যটি হচ্ছে বিষম বিভাজন। তো সুষম বিভাজন বা হোমোলাইটিক সিশন এর যে আউটকাম বা ফলাফল সেটি হচ্ছে কার্বন মুক্তমূলক বা কার্বন ফ্রি রেডিক্যাল। সো ফ্রি রেডিক্যালকে আমরা অবশ্যই এভাবে কার্বন লেখার পর একটা ডট দিয়ে প্রকাশ করব। এবং বিষম বিভাজন বা হেটারোলাইটিক সিশন এর আবার দুইটি টাইপ আছে। তো হতে পারে এটি কার্বোক্যাটায়ন এবং হতে পারে এটি কার্বনায়ন, অর্থাৎ পজিটিভ কার্বন এবং নেগেটিভ কার্বন, যদি আমি খুব সহজে বলতে চাই। তো কার্বোক্যাটায়নের আরেকটা নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। খুব বেশি যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে অর্ডার অফ স্ট্যাবিলিটি, অর্থাৎ স্থায়িত্বের ক্রম। এখানে সক্রিয়তার ক্রম থেকে প্রশ্ন আসে না, এই জায়গাটায় স্থায়িত্বের ক্রমকেই আমরা বিশেষ করে দেখে থাকি। সো হোমোলাইটিক সিশন অর্থাৎ কার্বন মুক্তমূলকের যে স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এবং কার্বোক্যাটায়নের সাথে কার্বন মুক্তমূলকের স্থায়িত্বের ক্রম কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তো কার্বোক্যাটায়নের যে স্থায়িত্বের ক্রম হবে, অবশ্যই এর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন কার্বন আয়নের তার বিপরীত ক্রম অবশ্যই আমরা পাবো। তো আমরা তাই দেখতে পাচ্ছি, এটা পরীক্ষায় আসা খুবই কমন একটা প্রশ্ন। এরপরে যদি আমরা পরবর্তীতে দেখতে যাই, অ্যাটাকিং রিয়েজেন্ট বা আক্রমণকারী বিকারক। আমরা জৈব বিক্রিয়া পড়ার সূচনাতে এই কনসেপ্টগুলো যদি জানতে পারি তাহলে আমাদের জৈব বিক্রিয়াগুলো খুবই সহজতর মনে হবে। তো অ্যাটাকিং রিয়েজেন্ট মূলত দুইটা টাইপের, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, অপরটি হচ্ছে নিউক্লিওফাইল। তো এই ইলেকট্রোফাইল থেকে বা নিউক্লিওফাইল থেকে আমরা 3টা চ্যাপ্টারের 3টা প্রশ্নকে ডিল করতে পারি এবং এটা আমাদের খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, প্রতি বছর আসা একটা প্রশ্ন। যেমন যারা ইলেকট্রোফাইল তারাই অষ্টক সংকুচিত যৌগ, তারাই লুইস অ্যাসিড। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, যারা ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক তারাই হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ এবং তারাই হচ্ছে লুইস অ্যাসিড।
ঠিক একইভাবে এর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন আমরা এর পাশে বলতে পারি যারা নিউক্লিওফাইল তারাই অষ্টক সম্প্রসারিত যৌগ, তারাই লুইস বেস। তো এটা খুবই বারবার আসা প্রশ্ন, এবং দেখা গেছে একটা প্রশ্ন যদি বলে নিচের কোনটি ইলেকট্রোফাইল, দ্বিতীয় প্রশ্ন দেখা যায় এভাবে প্রশ্ন করে নিচের কোনটি লুইস অ্যাসিড, অ্যান্সার কিন্তু সেম হবে। ওকে, তো এরপরে যদি আমরা দেখতে চাই এখানে ইলেকট্রোফাইল, ফাইল মানে হচ্ছে ফিলিং, অর্থাৎ কোনো কিছু যে ফিল করছে। তো ফিল করা মানে কি? যার প্রতি আগ্রহ আছে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আগ্রহ আছে। যার ইলেকট্রনের প্রতি আগ্রহ আছে সে নিজে কি হবে? অবশ্যই পজিটিভ হবে, বা তার ইলেকট্রনের ঘাটতি থাকবে। ঠিক একইভাবে আমরা এখানে দুইটা টাইপের এর জন্য ইলেকট্রোফাইলের এক্সাম্পল দেখতে পারি। একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ইলেকট্রোফাইল, এবং অপরটি হচ্ছে প্রশম বা নিউট্রাল ইলেকট্রোফাইল। এই প্রশম ইলেকট্রোফাইলের মধ্যেই আসলে আমরা অষ্টক সংকোচনের ব্যাপারটা দেখব। তো এই এক্সাম্পলগুলো আমাদের পরীক্ষায় প্রচুর আসে, এবং এই তিনটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি এই পাশটা দেখি, অষ্টক সম্প্রসারিত যৌগের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? নিউক্লিওফাইল দুই প্রকার, একটি হচ্ছে ঋণাত্মক, অপরটি হচ্ছে প্রশম। সো নিউক্লিওফাইল মানে নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ আছে। নিউক্লিয়াসের প্রতি কার আকর্ষণ থাকবে? যে অবশ্যই ঋণাত্মক তারই তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে। কেন? তার কারণ হচ্ছে নিউক্লিয়াস কিন্তু নিজে পজিটিভ, রাইট? সো এই জন্য নিউক্লিওফাইল দুই প্রকার আমরা দেখছি, এবং এর মধ্যে দেখো ইলেকট্রনের পরিমাণ কিন্তু আছে, অর্থাৎ এখানে ইলেকট্রন আছে। এবং প্রশম নিউক্লিওফাইল যারা, তাদের কিন্তু আমি দেখব কি অষ্টক সম্প্রসারিত যৌগ, অর্থাৎ অক্টেট এক্সপান্ডেড কম্পাউন্ড। এবং এখানে খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে এখানে কিন্তু আমরা মুক্তজোড় ইলেকট্রন দেখতে পাবো, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন কিন্তু এখানে আমরা পেয়ে থাকি। তো এবার একটা ব্যাপার খেয়াল করি, তাহলে আমি যদি বলি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের মধ্যে কোথায় আমি মুক্তজোড় ইলেকট্রন পাবো বা লোন পেয়ার ইলেকট্রন পাবো, অ্যান্সার হচ্ছে নিউক্লিওফাইল। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এর পরের টপিকটা যদি আমরা দেখি, যেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, সেটা হচ্ছে বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া বা ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন। তো ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশনের মধ্যে আমরা মূলত দেখতে পারি যে তিনটা মেইন রিঅ্যাকশন কে কে দিতে চায়, এটা আমাদের প্রশ্ন আসে। তো প্রথমটা হচ্ছে অ্যাডিশন, সংযোজন বা যৌথ বিক্রিয়া। পরেরটা হচ্ছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন, যেটা দুইটা টাইপ তোমরা খুব ভালো করেই জানো, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। এরপর হচ্ছে অপসারণ, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। তো এর মধ্যে কোনটা কোন বিক্রিয়া দেয়, অর্থাৎ ই লেখা আছে, এন লেখা আছে, অর্থাৎ ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া মানে ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। তো এইভাবে আমরা এই এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এখান থেকে বারবার প্রশ্ন এসে থাকে। তো সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা দেখেছি যে এখানে ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন যৌগ এবং ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকাইন যৌগকে বোঝানো হচ্ছে। আর এখানে বেনজিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় অংশ নেয়। ঠিক একইভাবে নিউক্লিওফিলিক অংশগুলোতে আমরা দেখব যাদের মধ্যে নিউক্লিয়াসের প্রতি একটা টান আছে, অর্থাৎ যেখানে পাই বন্ধনযুক্ত কোনো যৌগ থাকবে, ঠিক কিনা? সো পাই বন্ধনযুক্ত কার্বন কার্বন যৌগ হবে না, পাই বন্ধনযুক্ত কার্বনের সাথে অন্য কোনো অ্যাটম বা পরমাণুর বন্ধন যদি থাকে। যেমন এখানেও কিন্তু ডাবল বন্ড ছিল, এখানেও ট্রিপল বন্ড ছিল, এখানেও ডাবল বন্ড আছে, কিন্তু সেখানে সব কিছুতেই কার্বন কার্বন ডাবল বন্ড। কিন্তু এখানে যদি দেখা যায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তো সেটা আমরা দেখতে পাবো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায়। এখন প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণে যদি আসি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয়? ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকাইন যৌগ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেনজিন। যদি আমরা এখানে দেখি SN1 বা SN2 দুটো বিক্রিয়া কারা কারা দেয়, তোমরা সবাই জানো, RX আর বন্ড OH এবং কার্বক্সিলিক অ্যাসিড। মূলত এরা হচ্ছে SN1 SN2 বিক্রিয়াগুলোতে অংশ নিয়ে থাকে। অপসারণ বিক্রিয়ার কথা যদি বলি, এই যৌগগুলো বা এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বিশিষ্ট যারা আছে তারা মূলত অপসারণ বিক্রিয়ায় অংশ নেয়। সো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।